অদক্ষ শ্রমিক বলে যাদের দিকে আঙুল তুলি তারাই ইতিহাস গড়লেন। দেশ থেকে দূরে থেকেও স্থাপন করলেন দেশপ্রেমের অনন্য নজির। প্রমাণ দিলেন শুধু আলোচনার টেবিলে নয়, ইতিহাস বদলায় শ্রম ঘামে। বিদায়ী অর্থবছরে যে অসাধারণ কীর্তি প্রবাসী আয় দেখালেন তার আলোচনা করব কত হলো পণ্য রপ্তানি আর আমদানি বিল পরিশোধ, নতুন অর্থবছরের শুরুতে কোথায় দাঁড়িয়ে রিজার্ভ, এসব নিয়ে থাকছে চালের বাজার, বন্দর ও হাটের খবরও। সপ্তাহের ভাগশেষে আপনাদের সাথে আছি তানজিম শাফিন। জুলাই মাস চলছে এখন, অর্থবছরের প্রথম মাস। ভুলে যাওয়া সম্ভব নয়, গত অর্থবছরের শুরুতেই এক অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। গত জুলাইয়ে যখন দেশ উত্তাল, একজন প্রবাসী তৎকালীন সরকারকে চাপে ফেলতে ফেসবুকে ঘোষণা দেন রেমিটেন্স পাঠাবেন না। ঠিক তারাই আবার অভ্যুত্থান সফল হবার পর জানিয়ে দেয় দেশ গড়তে লড়াইয়ে এক হওয়ার কথা, এবং তাদের সেই শপথের প্রমাণ মিলেছে আমাদের। $30 বিলিয়ন রেকর্ড রেমিটেন্স এসেছে 2024-25 অর্থবছরে। আমরা পরিসংখ্যান দেখতে পারি, তবে পরিসংখ্যানই সব নয়। তাদের যেই প্রচেষ্টা, তাদের যেই সংকল্প, তার প্রতি শ্রদ্ধা জানাতে হয়। আমরা যেটা দেখছি যে 2024-25 অর্থবছরের শেষ 10 মাসের রেমিটেন্সের পরিমাণগুলো, সবশেষ জুন মাসে রেমিটেন্স এসেছে $282 কোটি বা $2.82 বিলিয়ন। এর আগে মে মাসে এসেছিল $2.97 বিলিয়ন, এপ্রিল মাসে $2.75 বিলিয়ন। এর আগে মার্চ মাসে বিদায়ী অর্থবছরের সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল $3 বিলিয়ন বেশি, $3.29 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা ঈদকে উপলক্ষ করে। এর আগে ফেব্রুয়ারিতে $2.53 বিলিয়ন, জানুয়ারিতে $2.18, ডিসেম্বরে $2.64, নভেম্বরে $2.2, অক্টোবরে $2.39 এবং সেপ্টেম্বরে $2.4। অর্থাৎ বিদায়ী অর্থ বছরের শুধুমাত্র জুলাই মাস ছাড়া বাকি সব মাসেই $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। বলছিলাম যে জুলাই মাসে প্রবাসীদের একটি অবস্থান ছিল এবং সেই অবস্থানের ফলে $2 বিলিয়ন নিচে নেমে এসেছিল রেমিটেন্স, তবে তা উতরে যায় পরবর্তী মাসগুলোতে। এর আগে যে জুন মাসে রেমিটেন্স এসেছিল $2.5 বিলিয়ন মতো, আর সেখান থেকে প্রবাসীদের যে অবস্থানগত কারণে সেটি আবারও $2 বিলিয়ন নিচে নেমে এসেছিল জুলাই মাসে। তবে বাকি সব মাসে যে পরিসংখ্যান তা $2 বিলিয়ন বেশি রেমিটেন্সের। এবং এই রেমিটেন্সের উপরে ভিত্তি করে বাংলাদেশ ইতিহাস সর্বোচ্চ রেমিটেন্স আয়ের যেই নজির রেকর্ড সেটি সৃষ্টি করলো। আমরা যদি গত 5 অর্থ বছরের রেমিটেন্সের পরিসংখ্যান দেখি তাহলে দেখা যাবে যে একটি সব রেখা ছাড়িয়ে, যেটি বিদায়ী অর্থবছর 2024-25 রেমিটেন্সে $30.32 বিলিয়ন রেমিটেন্স এসেছে অর্থ বছরটিতে। এর আগের অর্থ বছরের রেমিটেন্স $24 বিলিয়ন ছুঁই ছিল, $23.91 বিলিয়ন। সে বছর টাকার অবমূল্যায়ন রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য একটি ভূমিকা রেখেছে, যেখানে আমরা দেখেছি যে 1 লাফে টাকা 60 টাকা পর্যন্ত অবমূল্যায়ন হয়েছে, তখন রেমিটেন্স বাড়তে শুরু করে। পাশাপাশি প্রণোদনার বিষয়গুলো ছিল। তবে বিদায়ী অর্থ বছরের রেমিটেন্সের বিষয়টি একেবারেই ভিন্ন, সেখানে প্রবাসীদের চেষ্টাটাই মুখ্য বিষয় ছিল। 2022-23 অর্থ বছরে $21.61 বিলিয়ন রেমিটেন্স এসেছে, 2021-22 অর্থ বছরে $21 বিলিয়ন রেমিটেন্স, এবং 2020-21 অর্থ বছরে যখন দেশ আবারও সংকটে ছিল, করোনাকালীন সময়ে প্রবাসীরা আবারও দেখিয়েছিলেন যে তারা দেশের সব সংকটে পাশে থাকতে সবার আগে প্রস্তুত থাকেন। এবারে রপ্তানির প্রসঙ্গে যেতে চাই। রপ্তানি বিদায়ী অর্থ বছরের 11 মাস পর্যন্ত আমাদের হাতে পরিসংখ্যান রয়েছে। এই 11 মাসে রপ্তানি প্রবৃদ্ধি রয়েছে 8% বেশি। আমরা রপ্তানির যেই পরিসংখ্যান রয়েছে পণ্য রপ্তানির, সেটি দেখে নিতে পারি রপ্তানি উন্নয়ন ব্যুরোর থেকে যেই তথ্যগুলো আমরা পেয়েছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে সবশেষ $3.34 বিলিয়ন রপ্তানি আয় বাংলাদেশ অর্জন করেছে। এর আগে আমরা যদি দেখি যে মার্চ, এপ্রিল, মে মাস জুড়েই রপ্তানির যে প্রবণতা সেটি $4 বিলিয়ন আশাপাশি থেকেছে। সেপ্টেম্বরে আমরা দেখছি $3.8 বিলিয়ন রপ্তানি ছিল। এরপর থেকে যখন রাজনৈতিক পরিস্থিতি এবং শিল্পক্ষেত্রে যেই আন্দোলনগুলো ছিল সেগুলো কমে আসতে শুরু করে, পাশাপাশি রপ্তানি বাড়তে থাকে, এবং যার ফলে এই বিদায়ী অর্থ বছরে রপ্তানি আয় $48 বিলিয়ন বেশি এসেছে, যেটি এর আগের অর্থ বছর তুলনায় অন্তত $4 থেকে $5 বিলিয়ন বেশি। এই যে রপ্তানি আয় কিংবা প্রবাসী আয়ের যেই
বড় অর্জন, সেগুলো আমাদের রিজার্ভকে একটি ভালো সক্ষমতা এনে দিয়েছে, একটা শক্ত অবস্থানে নিয়ে এসেছে। এর ফলে আমদানি বিল পরিশোধের পরিমাণও বেড়েছে। আমদানি বিল পরিশোধের সক্ষমতার প্রমাণ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ধারাবাহিকভাবে বিল পরিশোধ বাড়লেও রিজার্ভ কমেনি। সবশেষ মে জুন মাসের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু তে 2 বিলিয়ন বা 200 কোটি মার্কিন ডলার বিল পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। আমরা যদি একটু দেখি, আকু বিল পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশের যেই পরিসংখ্যান সেটি আমরা দেখে নিচ্ছি। আকু বিল পরিশোধে মে জুন মাসের জন্য 200 কোটি ডলার আকু বিল পরিশোধের কথা বলা হয়েছে। এর আগে মার্চ এপ্রিলে, অর্থাৎ এটি দ্বিমাসিক ভিত্তিতে পরিশোধ করা হয়। প্রতি 2 মাস অন্তর অন্তর আকু বিল পরিশোধ করা হয়। এই আকু বিলটি মূলত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু, এটি মূলত একটি আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্র, যেখান থেকে এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে যে আমদানি রপ্তানি লেনদেন রয়েছে এই সংক্রান্ত বিষয়গুলো সেখান থেকে পর্যটন। ইরানের তেহরানে এর সদর দপ্তর অবস্থিত, তো সেখান থেকে আঞ্চলিক যেই আমদানি বিলগুলো রয়েছে এগুলো পরিশোধ করা হয়। এবং যেহেতু বাংলাদেশ সাম্প্রতিক সময়ে নিত্যপণ্য যেগুলোর জন্য আমরা পার্শ্ববর্তী দেশগুলোর উপরে বেশি নির্ভরশীল সেগুলোর আমদানি বাড়িয়েছে, যে কারণে আকু বিল পরিশোধের পরিমাণও বেড়েছে। তবে এখানে সাফল্যের বিষয়টি হলো এই আকু বিল পরিশোধ করতে গিয়ে যখন রেমিটেন্স বেশি আসছে তখন আমাদের রিজার্ভে হাত দিতে হচ্ছে না, অর্থাৎ রিজার্ভ অটুট থাকছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকায় আমদানি সক্ষমতা, এলসি খোলার হার বাড়ছে এবং এর ফলে শক্ত একটি অবস্থানে দাঁড়িয়েছে রিজার্ভ। এবং সবশেষ আইএমএফের যেই নির্দেশনা ছিল সেটি বা আইএমএফের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে বাংলাদেশ সক্ষম হচ্ছে। জুন মাসের শেষে আইএমএফের যেই টার্গেট ছিল সেখান থেকে $3 বিলিয়ন রিজার্ভ বেশি রয়েছে। আমরা যেই পরিসংখ্যানটি দেখতে পাচ্ছি এটি আইএমএফের পরামর্শে BPM-6 পদ্ধতিতে, অর্থাৎ ব্যয়যোগ্য যেই বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে সেটি আমরা দেখছি যে $26.69 বিলিয়ন দাঁড়িয়ে আছে চলতি সপ্তাহে, যেটি জুলাই মাসে আমরা দেখছি, অর্থাৎ নতুন অর্থ বছরের শুরুতে এই রিজার্ভটি দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি $2 বিলিয়ন আকু বিল পরিশোধ করা হয় তারপর সেটি $24 বিলিয়ন বেশি থাকবে, অর্থাৎ আইএমএফের যেই শর্ত সেটি ভালোভাবে পূরণ হলো। আমরা BPM-6 পদ্ধতিতে দেখি যে ধারাবাহিকভাবে রিজার্ভ বেড়ে চলেছে, এখন বর্তমানে এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। একটা বিরতির সময় হলো, ফিরবো কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। চলতি সপ্তাহের 4 কার্যদিবসের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে, সূচকের পরিবর্তন হয়েছে ইতিবাচক। সপ্তাহের শেষ দিনেও সেই ধারাবাহিকতা দেখা গেছে। পুঁজিবাজারের সপ্তাহের শেষ দিন 500 কোটি টাকার লেনদেন হয়েছে অনেকদিন পর, এবং সার্বিক সূচকের উত্থান হয়েছে 28.73 পয়েন্ট। সার্বিক সূচক দাঁড়িয়ে আছে 4894.06 পয়েন্টে। এছাড়াও বেড়েছে DS30 সূচকটি, অর্থাৎ ভালো ভিত্তির প্রতিষ্ঠানগুলো নিয়ে DS30 সূচকটি বেড়েছে 18.42 পয়েন্ট, দাঁড়িয়ে আছে 1836.11 পয়েন্টে। তবে সরিয়া সূচকটি কমেছে এদিন 0.39 পয়েন্ট, দাঁড়িয়ে আছে 1065.39 পয়েন্টে। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে 181টি প্রতিষ্ঠানের শেয়ারের, 154টি প্রতিষ্ঠানের শেয়ারের, এবং দর কমেছে 181টির, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দর অপরিবর্তিত থেকেছে 62টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা যদি লেনদেন দেখি, টাকার অঙ্কে 506.18 কোটি টাকার লেনদেন হয়েছে এদিন। আমরা এ সপ্তাহের 4 কার্যদিবসের লেনদেনের মধ্যে 3 কার্যদিবসে পুঁজিবাজারের সার্বিক সূচকে ইতিবাচক প্রবণতা দেখা গেছে বা সূচক বেড়েছে, আর 1 কার্যদিবসে সূচক কিছুটা কমেছে। বাজার মূলধন বেড়েছে সপ্তাহব্যাপী। আমরা যদি সপ্তাহের 4 কার্যদিবসের লেনদেনের তথ্য দেখে নিতে চাই তাহলে আমরা দেখছি যে সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত 494 কোটি টাকার লেনদেন থেকে 506 কোটি টাকার লেনদেন, অর্থাৎ ধারাবাহিক ছিল লেনদেনের পরিমাণ টাকার অঙ্কে 500 কোটির আশপাশে হয়েছে, এবং সপ্তাহের শেষ দিনে সেটি 500 কোটি ছাড়িয়ে যায়। সপ্তাহের বাকি 4 দিনের আমরা মোট 4 দিনের আমরা দেখছি যে 3 দিনই সূচকের উত্থান আছে। 28 পয়েন্ট বেড়েছে সপ্তাহের শেষ দিনে, এর আগে 26.94 পয়েন্ট, এর আগে
1.38 পয়েন্ট কমেছিল সার্বিক সূচক এবং সপ্তাহের শুরুতে সূচক বেড়েছিল 6.94 পয়েন্ট। বাজার মূলধন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 6,66,000 কোটি টাকায়। আর একটা বিরতি নিচ্ছে, ভাগ শেষে ফিরবো একটু পর। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন ভাগশেষ। আমদানি কমার প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের রাজস্ব আয়। সদ্য বিদায়ী অর্থ বছরে 20,76,00,000 টাকা রাজস্ব ঘাটতিতে হিলি কাস্টমস। এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবে যে আমদানি কমায় রাজস্ব আয়ের প্রভাব নিয়ে বন্দরের কাস্টমস কর্মকর্তারা কি জানাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের প্রভাব কতটা হতে পারে? শাফিন, আমি আপনাকে একটু শুরুতেই বলতে চাই যে সদ্য বিদায়ী যে অর্থ বছরটি রয়েছে আসলে সেটি অনেকটাই মন্দা ভাব ব্যবসা বাণিজ্যে গেছে, যার কারণে কিন্তু বন্দরের যে রাজস্ব আয় বলেন বা বন্দর কর্তৃপক্ষের আয় বলেন কিংবা শ্রমিকদের আয়, সবকিছুতে একটা পুরো ভাটা পড়েছিল, যার কারণে একটা বলা চলে যে একটি খুব মন্দা ভাব একটি অর্থ বছর বিদায় নিয়েছে আর কি এই হিলি স্থলবন্দর থেকে। আমি আপনাকে একটু জানাতে চাই শাফিন যে হিলি স্থলবন্দরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক 740,9,00,000 টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়, যার বিপরীতে হিলি কাস্টমস কর্তৃপক্ষ আদায় করে 7,19,33,00,000 টাকা, যা ঘাটতি থাকে প্রায় 20,76,00,000 টাকা। এবং এই যে ঘাটতির পরিমাণটা 20,76,00,000 টাকার, মূলত আমদানির যে পরিমাণ সেটি কমে যাওয়ার কারণেই কিন্তু এই ঘাটতিটা কিন্তু রয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের একটি কারণ রয়েছে, ব্যবসায়ীরা চাইলেও ইচ্ছে মতন এলসি করতে পারেনি, ব্যবসা বাণিজ্য করতে পারেনি, তারও প্রভাব কিন্তু পড়েছে। এবং আমি যেই অর্থ বছরের একটা যেই রাজস্ব আহরণের যে তথ্য রয়েছে সেটা বিশ্লেষণ করে যেটা দেখেছি যে চলতি গেল অর্থ বছরের মধ্যে শুধুমাত্র মে মাসে মশলা জাতীয় পণ্য আমদানি বেশি হওয়ার কারণে সেই মাসটিতে যে লক্ষ্যমাত্রাটা ছিল 42 কোটি লক্ষ্যমাত্রা ছিল, সেখানে কিন্তু রাজস্ব কিছুটা বেশি আদায় হয়েছিল, তার বিপরীতে কিন্তু 101 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। তো সব মিলিয়ে আসলে এত পরিমাণ রাজস্ব এখান থেকে আহরণ হয়, কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্যের মন্দা ভাবের কারণে কিন্তু এবারে ঘাটতিটা রয়ে গেছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে মূলত ভারতের বিভিন্ন জায়গা থেকে তারা পণ্য আমদানি করে থাকেন, ভিসা জটিলতার কারণে তারা ভারতে যেতে পারছেন না, এবং সেই ভারতে না যাওয়ার কারণে সেখানকার পণ্যের মান যাচাই বাছাই করতে পারছেন না এবং আমদানি করতে পারছেন না, ফলে আমদানির পরিমাণ সেটি কমে গেছে। যেখানে আগে 200 থেকে 250 টাকা পণ্য আমদানি হতো, সেখানে বর্তমানে আমদানি হচ্ছে মাত্র 30 থেকে 35 টাকা আমদানি। এই যে আমদানির পরিমাণ এত পরিমাণ কমেছে, যার প্রভাব কিন্তু রাজস্বের মধ্যে পড়েছে। এবং আরেকটি তথ্য আপনাকে আমি জানিয়ে রাখি যে বন্দর দিয়ে কিন্তু শুধু আমদানি নির্ভরশীলতা বেড়েছিল, রপ্তানির যে খাতটি ছিল রপ্তানি অনেকটাই কম বলা চলে। আসলে এই অর্থ বছরের শেষের দিকে কোনো প্রকার রপ্তানি হয়নি এই বন্দর দিয়ে। তবে আশার আলো দেখাচ্ছে যে চলতি নতুন অর্থ বছরে কিন্তু নতুন অর্থ বছরের শুরুতেই কিন্তু এই বন্দর দিয়ে ভারতে রপ্তানির একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন কোম্পানিগুলো তাদের যেই জুস রয়েছে, ম্যাঙ্গো জুস রয়েছে এবং শুকনো সুপারি রয়েছে এবং অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেই ভারতে যেগুলো চাহিদা রয়েছে সেগুলো কিন্তু এই দিক দিয়ে রপ্তানি হতে শুরু করেছে, এবং এই রপ্তানি কিন্তু আসলে সম্ভাবনা দেখাচ্ছে এই বন্দরটিকে আবারও টিকিয়ে রাখার। তারা বলছেন যে যদি এই রপ্তানি খাতে সরকারি এবং কাস্টমস কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা পাওয়া যায়, সেক্ষেত্রে এই বন্দর দিয়ে রপ্তানির আয়টি আরো বাড়বে এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তারা বলছেন যেটি যে মূলত দেশের বিভিন্ন স্থল বন্দর দিয়ে কিন্তু এই খাদ্য পণ্যগুলো যেহেতু রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে, হিল স্থল বন্দর দিয়ে চালু রয়েছে, তাই তারা রপ্তানি করতে পারছেন। তো সব মিলে বলা চলে শাফিন যে আমদানির পরিমাণটা কমার কারণে কিন্তু রাজস্ব যে ঘাটতি রয়েছে সেখানে কিন্তু প্রভাব পড়েছে। শাফিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন আমদানি কমার প্রভাব পড়েছে রাজস্ব আয়। এ নিয়ে বিস্তারিত। গেল 3 সপ্তাহ ধরে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। সব ধরনের চালের দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে। এমন অবস্থায় দেশের অন্যতম বৃহৎ চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কুষ্টিয়া পৌর চাল বাজার থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, জানাবেন যে আজকে চালের বাজারে কি ধরনের অভিযান হয়েছে?
শাফিন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর চাল বাজারে। এখানে আমি আসলে আজকে সকালে গেল কিন্তু 3 সপ্তাহ ধরে কিন্তু চালের দাম বেড়েছে এবং কেজি প্রতি যে 3 থেকে 4 টাকা বেড়েছে। এতেই যে প্রশাসন এমন অবস্থায় প্রশাসন আজ যে কুষ্টিয়ার যে বৃহত্তম যে চালের মুকাম খাজানগরে সেখানে কিন্তু আজকে অভিযান চালিয়েছেন এবং সেখানে অভিযানে আজকে 3টি যে মিল মালিককে সেখানে 80,000 টাকা জরিমানা করেছেন। মূলত গেল 3 সপ্তাহ ধরে কিন্তু চালের বাজার যখন অস্থির যে অবস্থা, ঠিক তখনই এরকম প্রশাসনের একটি সিদ্ধান্ত। এই নিয়ে আমি কথা বলেছি মিলারদের সাথে। মিলাররা বলছেন যে তারা কিন্তু 2 টাকা থেকে 2.5 টাকা তারা আসলে কেজি প্রতি চালে বাড়িয়েছেন, তবে যে খুচরা বাজারে সেখানে কিন্তু এটি আসলে বেড়ে কিন্তু 3 থেকে 4 টাকা এবং কিছু কিছু চালের দাম 5 টাকাও আসলে বেড়েছে। এরকম আসলে চিত্র আসলে ছিল। এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে। তিনি বলছেন যে কোনোভাবেই যেন চালের যে সিন্ডিকেট যেন কোনোভাবেই চালের দাম বাড়াতে না পারে। এতেই যে অভিযান, সেই অভিযান প্রতিদিনই তারা অব্যাহত রাখবেন এবং অভিযান তারা চালাবেন। আর এতে একটু আসলে বলে রাখি, তো মিলাররা কিন্তু বলছেন যে ধানের দাম বৃদ্ধি, এছাড়া যে তারা যে পরিবহন খরচ সেগুলো তারা বলছেন যে এতে কিন্তু তারা 2 থেকে যে 2.5 টাকা সেটি কিন্তু তারা আসলে বাড়িয়েছেন এরকম বলছেন। তবে ধানের দামের যে বিষয়টি আমি কৃষক পর্যায়ে ঘুরেছি, আমি দেখেছি বিভিন্ন বাজারে কৃষক কিন্তু 1250 থেকে 1300 টাকার ঊর্ধ্বে জাতভেদে যে ধানের দাম সেটি কিন্তু তার ঊর্ধ্বে বিক্রয় করতে পাচ্ছেন না। তবে এরকম বিষয়, তবে সরকারি যে রেট সেটি কিন্তু 1440 টাকা দেওয়া হলেও কিন্তু কৃষক কিন্তু এই সুবিধাটি আসলে পাচ্ছেন না। সর্বোচ্চ তারা বিক্রয় করছেন 1250 থেকে 1300 টাকা। এছাড়া একটু আসলে বলে রাখি, মূলত যে কুষ্টিয়ার যে খাজানগর যে বৃহত্তম যে চালের মুকাম, এখানে 72টি অটো রাইস মিল এবং যে হাস্কিন যে মিল, সেটি 200-র অধিক কিন্তু হাস্কিন মিল আছে। এতেই কিন্তু যে সারা দেশের যে চালের বাজার সেটি কিন্তু এই যে মুকাম সেখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ হয়। এতেই কিন্তু তাদের ইচ্ছামতো তারা কিন্তু অনেক সময় এই সুযোগটা নেন এবং চালের দাম বাড়ানোর যে সুযোগটা সেটি আসলে তারা নেন। তবে এই নিয়ে আমি খুচরা বাজারে যারা দোকানে যারা চাল বিক্রয় করেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে কোনোভাবে তারা বেশি দামে কিনলে তারা বেশি দামে বিক্রয় করেন এবং কম দামে কিনলেই তারা কম দামে চাল বিক্রয় করেন। এমনটি আসলে চিত্র। এই ছিল আমার কাছে। শাফেন। পলাশ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মেজবাউদ্দিন পলাশ যুক্ত হয়ে জানাচ্ছিলেন দেশের বৃহৎ চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালানো হয়েছে এবং তারপরেও আসলে চালের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কিংবা কৃষক অন্যদিকে ভালো দাম পাচ্ছে না। এদিকে নওগাঁর ইরিবুরু ধানের মৌসুমেও বেড়ে চলেছে ধানের দাম। হাটের সরবরাহ কমায় সপ্তাহের ব্যবধানে ধানের দাম 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। প্রকারভেদে ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1630 টাকা মনে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্বাস আলী। 2 মাস আগেই ইরিবুরু ধান কাটামাড়াই শেষ হয়েছে, বলা যায় এখন ধানের ভর মৌসুম, কিন্তু তারপরও ধানের দাম বেড়ে চলছে। গত 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম বেড়েছে মনে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে গত 1 মাসের ব্যবধানে ধানের দাম বেড়েছে মনে প্রায় 100 টাকা পর্যন্ত। ধানের দাম বাড়ায় চাষিরা খুশি হলেও তারা জানিয়েছেন যে এখন তাদের ঘরে ধান নেই, যার কারণে তারা তেমন লাভবান হতে পারছেন না। আর ধানের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে বিভিন্ন চাল উৎপাদনকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ধান কিনতে শুরু করেছেন। এই কারণে যারা আড়তদার এবং ব্যবসায়ী রয়েছেন তারা হাটে বাজারে বেশি দামেই ধান কিনছেন, কিন্তু হাটে ধানের সরবরাহ কমে আসার কারণে আড়তদার এবং ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে ধান কিনছেন। এই কারণেই ধানের দাম বেড়েছে বলে তারা জানিয়েছেন। আর হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে টাকার অঙ্কে বলা যায় যে প্রায় 25 থেকে 30 লাখ টাকার ধান এখানে সরবরাহ হয়েছে। তো এই ছিল ধানের দরদাম নিয়ে আমার কাছে সবশেষ। মৌসুমেও বেড়ে চলেছে ধানের বাজার, এ নিয়ে দেখছিলাম সহকর্মী আব্বাস আলীর পাঠানো তথ্য। এর সাথে শেষ করছে এই সপ্তাহের ভাগশেষ। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন, আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/এখন।